রাশিয়া থেকে তেল কিনতে হলে আমেরিকার কাছে অনুমতি নিতে হয়। হ্যাঁ, এখন সামনে বিয়ে শাদী করতে নিতে হয় কিনা কে জানে। নিজেরা নিজেদেরকে সবকিছু মনে করছে, তারা গাইডেন্স ধার ধারছে না, হঠাৎ করে নেতা হয়ে গেছে অনেকে। কেউ একজন পার্লামেন্টে এসেছেন, তিনি বলছেন যে 72 সংবিধান আমরা চাই না। তাদের চরিত্র তো অলরেডি উন্মোচিত হয়ে গেছে। বাংলাদেশকে অন্য একটা রাষ্ট্রের রূপ দিতে চায়, বাংলাদেশকে আরেকটা পাকিস্তান বানাতে চায়। ডক্টর ইউনূস কি করছেন? উনি তো আগের ধারাবাহিকতায় এই যে বিচার বিভাগকে নিজের কবজায় নিয়ে নিয়েছেন। 256 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, এখনো অনেক সাংবাদিক জেলে। আপনি যে অসভ্যতা নোংরামিটা করে দিয়ে গেছেন, আপনি যে বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছেন, তার নিজের কোনো জবাবদিহিতা নাই। সাংবাদিকদের মুখোমুখি হয় নাই 18 মাস। এই 1.5 বছরে আসলে আমার মনে তদন্ত হওয়া উচিত, আপনি কি মনে করেন কিনা? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে জামাত ক্ষমতায় যেতে পারবে। জুলাই করতে থাকেন, 71কে মুছার সংগ্রামে থাকেন, সমাজ কাঠামো পরিবর্তনের কথা, সামাজিক মূল্যবোধ নষ্ট করতে চান, তো তাহলে এই রাষ্ট্র তো আগাবে না। শুধু দর্শক, স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের এডিটোরিয়াল ডায়লগ থেকে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলি। সমসাময়িক রাজনীতি, কূটনীতি, তথ্য প্রযুক্তি থেকে শিল্প, সাহিত্য, অনেক প্রসঙ্গ এখানে আসে। অনেক মানুষ এই স্টুডিওতে এসেছেন, আপনারা আমাদের সঙ্গে থেকেছেন। আজকে আসছেন আরেকজন বাংলাদেশের গুণী মানুষ, আমরা তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার আগে একটু বলে নিই যে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে যে নামটি আজকে আমরা বলবো, এটি একটি অপরিহার্য নাম, যিনি আমাদের স্টুডিওতে আছেন। কারণ বাংলাদেশের যুদ্ধ সাংবাদিকতা, সরাসরি যুদ্ধের ময়দানে থেকে, তাও আবার যখন আপনার 2000 সালের দিকে ইরাক যুদ্ধ হয়েছিল, সেই উপসাগরীয় যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এরকম একটি যুদ্ধ জীবনের ঝুঁকি নিয়ে কাভার করেছিলেন বাংলাদেশের একজনই সাংবাদিক এখনও পর্যন্ত, তিনি আনিস আলমগীর। এবং যে কারণে বাংলাদেশের ইতিহাসের বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস যদি বলি, আনিস আলমগীরের নামটি সবসময় উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। যদি আনিস ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। শুরুতেই বলে নিই, আপনারা জানেন যে আনিস আলমগীর বিগত অন্তর্বর্তী সরকারের রোশনালে পড়ে তার স্বাধীন বক্তব্য দেওয়ার কারণে বিনা অপরাধে তিনি কারাগারে গিয়েছিলেন। তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন। আমরা মনে করি যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, এবং আনিস আলমগীর তার যে সেই সৎসাহস, তার যে সেই দৃঢ়তা নিয়ে বাংলাদেশে এগিয়ে চলেছেন, তিনি এগিয়ে যাবেন। তার উচ্চ কণ্ঠ গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, মত প্রকাশের পক্ষে, মানুষের পক্ষে থেকে যাবে সবসময়। যারা নির্যাতন করেন তারা আসলে থাকেন না, এটাই বাস্তবতা, কিন্তু কণ্ঠ থেকে যায়। আনিস ভাই, আমরা তাহলে শুরু করি। যেহেতু বলছিলাম আপনাকে যে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে একটা ঘটনা ছিল, আমরা ওই প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলি যে প্রেক্ষাপটটা আসলে আপনার 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশে শুরু হয়েছিল। যে আমরা 5ই আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান দেখেছিলাম, তার মধ্যে কিন্তু বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল। কারণ নানাভাবেই, শুধুমাত্র যে জুলাই অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ সরকারের 17 বছরের নানান ধরনের আপনার অপশাসন, দুঃশাসন, তা শুধু না, তারও আগে যে সরকারগুলো ছিল, একটা কাঠামোগত কিন্তু বিপর্যয় বাংলাদেশে ছিল, যেখানে কোনো সরকার এসে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারছিল না। কোনো না কোনোভাবে অনিয়ম, ত্রুটি সঙ্গী হচ্ছিল, যেগুলোর অভিঘাত মানুষের জীবনে পড়ছিল। আবার আপনারা একই সঙ্গে জানেন যে 71-এর মুক্তিযুদ্ধের পর থেকেই যারা ওই 71-এর যুদ্ধে পরাজিত হয়েছিল, সেই পাকিস্তান এবং পাকিস্তানের যারা আন্তর্জাতিক কূটনৈতিক মিত্র ছিল ওই সময়কার, তাদেরও একদম কূটনৈতিক ব্যর্থতার জন্য তারা বাংলাদেশের উপর যেন এক ধরনের প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য প্রতিশোধের খেলায় মেতে উঠেছিলেন। আমরা দেখেছি যে তাদেরই পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের 71-এর সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী শক্তি, তারাও অনেক শক্তি পেয়েছে, বিভিন্নভাবে রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সমস্ত কারণেও কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের স্বাধীনতা বিরোধী এক ধরনের উগ্রবাদী শক্তিও বাংলাদেশে বিকাশ ঘটেছে। তারাও কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পরে হঠাৎ করে তাদের এক ধরনের উত্থান আমরা দেখেছি। যদিও জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছিল, অভ্যুত্থানের পরে দেখলাম যে আমরা হঠাৎ করে একটা গোষ্ঠীর কাছে ক্ষমতা কেন্দ্রীভূত হলো। সেই ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার কারণেই কিন্তু মত প্রকাশের স্বাধীনতার প্রতি আঘাত আসলো, বিচার বিভাগের প্রতি আঘাত আসলো। যে অপশাসনগুলো আমরা আগে দেখেছিলাম, কাঠামোগত পরিবর্তন চেয়েছিলাম, অন্তর্বর্তী সরকার আসে তিনি ওটাকে আরও ভয়ঙ্কর অরাজকতার পর্যায়ে নিয়ে গেলেন। মব সন্ত্রাস, অপশাসন, দুর্নীতি, অনেক কিছু হলো। সবচেয়ে ভয়ঙ্কর আপনি জানেন যে বিপর্যয়টা ঘটলো, একটি প্রজন্মের ভাষা বদলে গেল। 71-এর মুক্তিযুদ্ধের পরেও কিন্তু এই প্রজন্মের ভাষা একটা রুচিবোধ ছিল, শিক্ষার একটা ছাপ ছিল। আমরা দেখেছি 90-এর গণ আন্দোলনের পরেও ছিল, কিন্তু আমরা 5ই আগস্টের পরে প্রজন্মের ভাষা চিনতে পারলাম না। উচ্চারণ করা যায় না একটি টকশোতে,
সমাজে পরিবারে যে ভাষায় কথা বলা যায় না, আমরা অ্যাভয়েড করি, সেই ধরনের অশ্লীল ভাষায় আমরা স্লোগান দেখেছি, আমরা দেখেছি সেই ভাষাগুলো কথা বলতে। এবং দেখলাম যে আগে যেখানে আমরা আইনের শাসনের কথা বলছিলাম, সেখানে মব শাসন চলে আসলো। যে কোনো সময় যে কোনো মানুষকে গাছে হত্যা করে ঝুলিয়ে পুড়ে মারা যায়, যে কোনো মানুষকে যখন খুশি জোর করে মেরে ধরে পুলিশের কাছে নিয়ে গেলে পুলিশ যে লোকটি ভিকটিম তাকেই জেলে পাঠায়, যারা মারছে তাদেরকে পাঠায় না। এই ধরনের একটি ভয়ঙ্কর দুঃশাসনের জায়গা আমরা দেখেছি। এখন এই যে প্রজন্ম তৈরি হলো 5ই আগস্টের পরে, যারা আসলে জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হিসেবে ক্ষমতায় আসলেন, তারা যে প্রজন্মকে দিয়ে গেলেন, আপনি এই প্রজন্ম নিয়ে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে কতটা আশাবাদী হতে পারেন? আমি মনে করি যে হতাশা, ক্ষোভ, অবদমন, এই যে একটা সংস্কৃতি আমাদের চলে এসেছিল, সেটা তাদেরকে প্রভাব বিস্তার করেছে এই নতুন প্রজন্মকে, এবং তারই প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন। আমি তাদের এই কার্যক্রমে একদিকে যেমন হতাশ হই, আবার একদিক দিয়ে আশাবাদী হই। কারণ হচ্ছে তারা নির্ভীক, তারা প্রশ্ন করতে পারে, তারা ক্ষমতাকে প্রশ্ন করছে। এই যে এটা কিন্তু দরকার ছিল, এটা অদরকারি কিছু না। কিন্তু তাদের যে জিনিসটার অভাব, সেটা হচ্ছে গাইডেন্স। এখানে তারা নিজেরা নিজেদেরকে সব কিছু মনে করছে, তারা গাইডেন্স ধার ধারছে না, তারা একটা কাঠামোর মধ্যে যাচ্ছে না, তারা সব কিছু ভেঙে চুরে অন্যভাবে যেতে চাচ্ছে। এবং সেটাতে গিয়ে তারা নিজেরা লাভবান হচ্ছে কিনা সেটা তারা পর্যালোচনা করছে না। তারা অবমূল্যায়ন করছে ইতিহাসকে। তারা বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এই যে আমাদের ভাসানী সহ আরও যে সমস্ত চরিত্র, শের বাংলা, সরওয়ার্দী, যারাই আমাদের রাষ্ট্র নির্মাণে যে ভূমিকা রেখেছিল ধারাবাহিকভাবে, তাদেরকে তোয়াক্কা করছে না। তারা মানে স্পেসিফিক যদি বলে, তারা সিঙ্গেল আউট করছে, মানে ওরে দরকার, এরে দমন করার জন্য ওরে তুলে ধরছে। মানে তারা একটা ইয়েতে আসছে না, এটাকে কি বলবো আপনি, একটা নিরপেক্ষ দৃষ্টিতে আসছে না ইতিহাস। খেয়াল করে দেখেন, ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি নতুন প্রজন্মের, সে বলছে যে আমরা 71 সনে যদি স্বাধীন না হতাম, বঙ্গবন্ধু গাদ্দারি করে স্বাধীন করে আমাদের ক্ষতি করেছে কি, যে না হলে আজকে তারা পাকিস্তানের সঙ্গে থেকে পারমাণবিক ক্ষমতাধর দেশ হতো। এই জাতীয় বক্তব্য, এটাই আমি বলছি, এটা মেন্টরশিপের অভাব না, এই যে বুদ্ধিভিত্তিক যে লিডারশিপ, সেটা তাদের অভাব আছে। তাদের এই জায়গায় যে সংকট, সেটা তারা কিভাবে মোকাবেলা করবে আমি জানি না। কারণ ডক্টর ইউনূস যে শাসন চালু করেছে বা যে সংস্কৃতি চালু করেছিল, যে যার যেখানে থাকার কথা তাকে সেখানে দেয় নাই, যার চর্চা করার কথা চর্চার বাইরে গিয়ে হঠাৎ করে নেতা হয়ে গেছে অনেকে, সেটারই প্রতিফলন হচ্ছে। সেই জায়গায় বলছে যে আমরা পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া ছিল আমাদের, যদি আমরা 71 এটা, তাহলে তো আমরা এটাও বলতে পারি, তাহলে আমরা ভারত ভাঙারও দরকার ছিল না। তাহলে ভারত যদি থাকতো, তাহলে আমরা এখনও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তো আগে থেকে থাকতাম তাহলে। এবং ওয়ার্ল্ডে আমাদের ইকোনমি 5, এখন 5 নম্বরের ইকোনমি ক্রাশ হয়ে যেত। তারপরে আমরা বার্গেনিংয়ে আমাদের কত হতো, আমাদের পাসপোর্টের মর্যাদা বাড়তো। তো এগুলো বলে তো লাভ নয়। তারপর আরেক দল বললো যে না, আমরা ব্রিটিশ থাকলে তো ভালো ছিল, ব্রিটিশরা তো আমরা বিনা ভিসে লন্ডন চলে যেতাম। এগুলো হচ্ছে কিছুটা মূর্খতা। আমি যেটা বলছিলাম যে বুদ্ধিভিত্তিক চর্চার এদের অভাব এবং বাস্তবতা বিবর্জিত চিন্তা করা। আর সেকেন্ড হচ্ছে যে এটা কোনো না কোনোভাবে স্বাধীনতার বিরুদ্ধে এদের একটা আছে, যে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এদের কোনো না কোনোভাবে অবস্থান আছে। এবং মুক্তিযুদ্ধকে, বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের যে প্রধান চরিত্র, যে 2 চরিত্র আছে এখন, আপনি বঙ্গবন্ধু এবং শহীদ জিয়া, এগুলাকে তারা মাইনাস করে কিছু একটা করতে চায়। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটির কারণে এটা হচ্ছে। কেউ একজন পার্লামেন্টে এসেছেন, তিনি বলছেন যে 72 সংবিধান আমরা চাই না, এটাকে ছুঁড়ে ফেলতে হবে। মুশকিলটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে আপনি 72 সংবিধান পুরোটা পড়েছেন? বলে পড়ার দরকার নাই। তো এটাতেই তো বোঝা যায় যে এদের পূর্ব প্রজন্ম মানে রাজাকারদের প্রতিনিধিত্ব করছে এবং করেছিল। সে কারণেই তাদের এগুলো মেন্টালিটিটা এরকম। জামাত আসলে একটা হাইওয়ে তৈরি করতে চাচ্ছে দীর্ঘ পথের জন্য। এই হাইওয়ে তৈরি করতে চাচ্ছে, যে লেন বাড়াচ্ছে আর কি। একটা জামাত, একটা এনসিপি, একটা এবি পার্টি, একটা সি পার্টি, ডি পার্টি, এভাবে
সারি সারি করছে, তো দীর্ঘ 6 লাইনের হাইওয়ে বানাবে, এটা হচ্ছে 1 লাইনের হাইওয়ে তাদের হচ্ছে না। তো এদের দুর্ভাগ্য হচ্ছে যে এরা জামাতের মধ্যে ঢুকে গেছে না, আসলে এটা জামাতের প্রোডাক্টই ছিল। এবং জুলাই আন্দোলনে যে যারা ভূমিকা রেখেছিল, নানা দল, নানা গণমানুষ এখানে অংশ নিয়েছিল, কিন্তু পুরো কৃতিত্বটা তারা এখন নিজেরাই দাবি করছে যে জুলাই তাদেরই হয়ে গেছে, তাদের সম্পত্তি। এটাকে বিক্রি করে তারা আরেকভাবে যেতে চাচ্ছে। আমরা যে অনেকে দাবি করি যে, বা অনেকে নিন্দা করি যে এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে একটা দল শুধু নিজেদেরই করতে চাচ্ছিল, প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। অন্য কোনো রাজনৈতিক দলের এখানে যে ভূমিকা আছে, অন্যদের যে অবদান আছে, সেটাকে অস্বীকার করে নিজেরা সমস্ত কিছু আত্মসাৎ করতে চায়। যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি বললে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগটা আছে। এই যে জিনিসটা, এটা এরাই একই স্টাইলে জুলাইকে আত্মসাৎ করতে যাচ্ছে, নিজেদের কবজা নিয়ে নিতে চাচ্ছে, আমরাই জুলাই। অথচ এই জুলাই গণ আন্দোলনটা কী ছিল? এটা কোটার জন্য আন্দোলন, ছাত্রদের। এটা কোটা আন্দোলনই ছিল। আপনি পরবর্তীতে এটাকে রূপ দিলেন যে সরকার বিরোধী আন্দোলন। এবং তারা কিন্তু কোটা আন্দোলনে কোনো রকম ইশতেহার দেওয়া, সরকার পরিবর্তনের বা অন্য কোনো কিছুই নাই। এটা এই আন্দোলনে এটা হচ্ছে কোটা আন্দোলন, এটা কমপ্লিটলি। কারণ আমি যদি জানতাম যে এটা কোটার বাইরে কিছু হবে, আমি হয়তো অংশ নিতাম না। আপনি তো সোচ্চার ছিলেন এই আন্দোলন। আমি ছিলাম, কারণ আমি অ্যাট্রোসিটিগুলোর বিরুদ্ধে ছিলাম। আমি যে জুলাই বিপ্লবী তা না, কিন্তু জুলাইতে যে ইয়েগুলো হচ্ছে, ছাত্রদের উপর যে অ্যাট্রোসিটি হচ্ছে, সেটার বিরোধী ছিলাম আমি। এটা কেন হবে? এটা তো আমাদের সন্তান। কিন্তু জুলাই বিপ্লবী আমি নিরুর কি বড় একটা চেঞ্জ নিয়ে আসবো, ওইটা না, ওইটা আমি না। বাট এবং আমি চেয়েছিলাম যে সরকার যখন শেষ পর্যায়ে চলে আসছে, যখন এমন একটা পর্যায়ে গেছে যে সরকারের আর এখানে করার কিছু নেই, তখন শান্তিপূর্ণভাবে সমাধান চেয়েছিলাম, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চেয়েছিলাম। সেটার আমি পক্ষপাতী। সেই অর্থে এগুলো যদি জুলাই যোদ্ধা হয়, তাহলে আমি জুলাই যোদ্ধা। ডেফিনেটলি এখন যেভাবে আপনার ধরেন জুলাই সনদের কথা বলা হচ্ছে, যেটা আলী রিয়াজের ঐকমত্য কমিশনের মাধ্যমে হলো, আপনি খেয়াল করেন সেখানে কিন্তু একটা টার্গেট। আপনি একজন নেতা, মুসলিম লীগের ওনার নাম বোধ হয়, এবং কমিউনিস্ট পার্টি যারা ছিলেন তারা কিন্তু এসে ওখান থেকে বেরিয়ে বলেছিলেন যে আলী রিয়াজ ঐকমত্য কমিশনের মিটিংয়ে স্পষ্ট বলে দিচ্ছে যে ৭২-এর সংবিধান রাখতে চাচ্ছেন, পারবেন না। এটা কেমনে হয়? এবং তারা ওই ঐকমত্য কমিশনের আমরা যে সুপারিশগুলো দেখছি, তাদের যে অ্যাক্টিভিটিগুলো দেখছি, যে বক্তব্যগুলো দেখছি, সেগুলো কিন্তু অনেকটা জামাতের সঙ্গে মিলে যায়। তাহলে তাদের উদ্দেশ্যটা কী ছিল আসলে? তাদের উদ্দেশ্যটা একটাই, যে আমরা যে জুলাইয়ের আন্দোলনের কথা বলছি, যেটা ধারাবাহিকভাবে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এটা চেয়েছিলাম যে এভাবে, কিন্তু তারা হঠাৎ করে এটা সরকার পরিবর্তনের আন্দোলনের রূপ দিল। ৩ তারিখে এসে বললো যে আমরা ১ দফার আন্দোলন। ৩ তারিখের আগে তো এটা কেউ বলে নাই। তাহলে সাধারণ মানুষ তো এখানে অংশ নিত না। শুরু থেকে সাধারণ মানুষ এটা এই আন্দোলনে নাও অংশ নিতে পারত। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন সরকার সব কিছু উল্টে গেছে। সেই উল্টে যাওয়ার সিদ্ধান্তে এই আন্দোলনটা সফল হয়েছে। মানুষ খুব ক্ষুব্ধও ছিল, কারণ আবু সাইদের ঘটনা দেখেছে, মানুষ মুগ্ধের ঘটনা। না, আমি ওটাই বলছি, মানুষ তো রাস্তায় তো নেমেছে মানুষ। কিন্তু যারা খুশি লোক, যারা এখন বলতেছে যে আমরাই করেছি, তো তারা যদি সামনে থাকতো, সবাই যদি জানতো এটা জামাতে ইসলামী করতেছে, সাধারণ মানুষ যদি বুঝতো যে এটা ৭১কে মুছে দেওয়ার জন্য করছে, এবং এর পেছনে ইউনুস, গং এবং সেই তার ডিপ স্টেট জড়িত আছে, তারা এসে বাংলাদেশকে অন্য একটা রাষ্ট্রের রূপ দিতে চায়, বাংলাদেশকে আরেকটা পাকিস্তান বানাতে চায়, মানুষ তো আসতো না তখন। তখন তো আর আসতো না। সো এরা আলী রিয়াজ বলেন আর যাই বলেন, তাদের কর্মসূচি তো কমপ্লিটলি জামাতিকরণ। এই রাষ্ট্রটাকে জামাতিকরণের যে প্রচেষ্টা, সেটাই তারা শুরু থেকে শেষ পর্যন্ত করেছে, এবং ইউনুস তাদের গডফাদার হিসেবে ছিল। সেটাই হয়েছে। এখন যে বাংলাদেশে যে সংকটগুলো তৈরি হয়েছে, সেটার মূলে তো এটাই। এবং জুলাই দিয়ে ৭১কে মুছে দেওয়ার যে টার্গেট, সেই টার্গেট নিয়ে এখন রাজপথে আন্দোলনও দিকেও যাচ্ছে ওরা। এখন যেটা বর্তমান সরকারি দল বলছে যে জুলাই সনদ বাস্তবায়নে আসলে সংবিধানের ভেতর থেকেই জুলাই সনদকে অ্যাডপ্ট করা হবে, আর সেখানে জামাত কিংবা এনসিপি তারা দাবি করছে, পার্টিকুলারলি দুটো দল, জামাত এবং এনসিপি, অন্য কোনো দল না, তারা দাবি করছে যে এটাকে আপনার সংবিধান সংস্কার পরিষদ, আলী রিয়াজের যে ফর্মুলা সেই অনুযায়ী নিয়ে এটাকে একেবারে সংবিধানের প্রতিস্থাপন হিসেবে এই জুলাই সনদকে নিয়ে আসতে হবে। আপনার মনে হয় কোন অবস্থানটা ঠিক আছে, সরকারি দলের অবস্থান? এবং আমরা তো এখানে মূলের মতো একটা বিরোধ দেখতে পাচ্ছি। শুনেন, এখানে এই সমস্ত ভংচং, এগুলা মূল বিষয় হচ্ছে জুলাইয়ের মূল কয়েকটা পয়েন্ট।
প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনার যারা এই জুলাই অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছিল পক্ষে বিপক্ষে, পক্ষের লোক যারা ছিল তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া, সেটাতে একমত। আপনি কাকে মারছেন, পুলিশ মারছেন, আওয়ামী লীগ মারছেন, আপনার কোনো বিচার নাই, ঠিক আছে। আপনাকে মারছে, সেটার বিচার হচ্ছে। এই জায়গায় তো সরকার একমত হয়ে গেছে, দুই দলই একমত। আর কোথায় বিরোধ আছে? আর বিরোধ আছে সংখ্যানুপাতে আপনি যে ভোট পেয়েছেন সেই ভোট অনুসারে আপনি ওই পার্লামেন্ট করবেন কিনা, উচ্চকক্ষে লোক নেবেন কিনা, কিংবা নিম্নকক্ষেরও যদি কোনো ইয়ে থাকে সে জায়গায় আপনি ইয়ে দিবেন কিনা, মহিলা প্রতিনিধি বা আদার্স যেগুলো আছে। এই জায়গায় আরেকটা বিরোধ তৈরি হয়েছে। বিএনপি চাচ্ছে যে পার্লামেন্টে যত সিট পেয়েছে তার ভিত্তিতে হবে, আর বিএনপি জামাত এনসিপি চাচ্ছে যে ভোটের ভিত্তিতে হবে। এই জায়গাতে সমাধান হচ্ছে না। এখন বিএনপি যদি নোট অফ ডিসেন্ট আগে দিয়ে থাকে তাহলে সে তারটাই কার্যকর করবে, আপনারটা তো কার্যকর করার কথা না। তো এই মূল বিষয়গুলো তাদের এক। আপনি যে সমস্ত আর কয়েকটা বিলের কথা বলছেন, 133টা বিল এনেছে, 133টা বিলের মধ্যে 15-16টা রিভাইজ করে আনতেছে, আর 3-4টা বাদ দিয়ে দিচ্ছে। তার মধ্যে বিচার বিভাগের বিষয়টা আছে, আপনি যেটা বললেন, গুম কমিশন একটা আছে, দুদক নিয়ে আছে, আর একটা কি জানি আছে, চারটার মতো এরকম, যেটা চোখে পড়ার মতো। ওই সংসদ সচিবালয় করা, আইন বিভাগের একটা সচিবালয় করা, এগুলো যদি ডক্টর ইউনূস নিজে চর্চা করতেন, হ্যাঁ, ডক্টর ইউনূস যদি চর্চা করে যেতেন তার শাসন আমলে, মনে করেন বিচার বিভাগের কথাই, অন্য কিছু সবই বাদ দেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা বেশি কথা বলছি, সে জন্ম থেকে বলে আসছি। ডক্টর ইউনূস যদি এই চর্চা যদি করতেন তাহলে সেই ধারাবাহিকতায় মানুষ রাস্তায় বলতো যে ঠিক আছে আমরা এটাই চাই। কিন্তু ডক্টর ইউনূস কী করছেন? উনি তো আগের ধারাবাহিকতায় এই যে বিচার বিভাগকে নিজের কবজায় নিয়ে নিয়েছেন, যা ইচ্ছা তা করেছেন, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে জেলে দিয়েছেন, এখনো পর্যন্ত তারা জেলে আছে। 256 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, এখনো অনেক সাংবাদিক জেলে উইদাউট মানে কোনো রকম গ্রহণযোগ্য মামলা না। আপনি ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার করছেন, আপনি আপনার বিচারকদের নির্দেশ দিচ্ছেন ওকে কতদিন জেলে দেবে আর কতদিন ইয়েতে থাকবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল তো সরাসরি বলে দিল যে অমুককে কেন ছেড়ে দেওয়া হচ্ছে, জামিন দিলে ওনার। আমি ওই জায়গায় আসছি, ভয়ঙ্কর কথা। সো আইন উপদেষ্টা কেন জামিন দিচ্ছে সেটা ভৎসনা করছে বিচারকদের। আপনি সমস্ত কিছু কর্মকাণ্ড করে এসে এখন যদি সাধু সাজেন যে বিচার বিভাগে স্বাধীনতা দিচ্ছি, স্বাধীনতা তো আপনি চর্চা করেন, আপনি তো বড় ভণ্ড। আপনি নিজে ভণ্ড হয়ে আপনি যেটা কার্যকর করতে পারেন না, আপনি যেটা চর্চা করতে পারলেন না 18 মাস ধরে, সেটাই চর্চা করতে বলতেছেন এখন একটা নির্বাচিত সরকারকে। তো সে তো তার মতোই চিন্তা করবে সে কিভাবে যাবে, কারণ আপনার মতো তো গাল গল্পে চলবে না, সে আপনার মতো বক্তৃতাবাজিতে তো চলবে না। স্বাধীনতা শুধু না, দুদককে তো আর ব্যবহার করেছে। হ্যাঁ, দুদক আমাকে দিয়েছে না, মামলা দিয়ে দেখেন আমার ক্ষেত্রে দেখেন, আমাকে প্রথম মামলা কি দিল, সন্ত্রাস বিরোধী মামলা, তাও কি আমাকে গ্রেপ্তার করার অনেক কয়েক ঘন্টা পরে, একদিন পরে, 24 ঘন্টা পরে প্রায়। হ্যাঁ, অলমোস্ট দিন চেঞ্জ হয়েছে আর কি, কয়েক ঘন্টা পরে। তো আমাকে আপনি শুরুতে নিয়ে যাচ্ছেন বিনা কারণে, আমি তুলে নিয়ে যাচ্ছেন, তুলে নিয়ে গিয়ে আপনি আলাপ আলোচনা করছেন কি করা যায়, তখন একটা মামলা দিচ্ছেন। এটা 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 কোন বিচার বিভাগ? এটা তো আপনি চালিয়ে আসছেন। এবার যখন জামিন চাইলেন তখন আবার দুদকের মামলা দেওয়া হইলো। হ্যাঁ, যখন আমি জামিন চাই, যখন দেশে বিদেশে এটা নিয়ে প্রতিক্রিয়া হলো যে কিভাবে সাংবাদিক তুলে নিয়ে ভুয়া মামলা দিতে পারে, তখন আপনি আমাকে একটা দুদক মামলা দিলেন। তার মানে কি, আমি যদি অপরাধ করে থাকি, আমার যদি ইরেগুলারিটিস কিছু থেকে থাকে, সেটার জন্য তো দুদক আগে থেকে কার্যকর আছে, আমাকে গ্রেপ্তার করে দুদক দিতে হবে কেন? তার মানে আপনি আমাকে হয়রানি করতে চান। আপনি যে অসভ্যতা নোংরামিটা করে দিয়ে গেছেন, আপনি যে বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছেন, তো সেটাই আপনি আবার বলছেন যে আপনি কিতাবি কতগুলো কথা বলে দিয়ে যাচ্ছেন, সেটা দিয়ে যারা প্র্যাকটিক্যাল রাষ্ট্র চালাবে তারা আপনার এগুলো শুনবে। কেন শুনবে? তারা তো নাও শুনতে পারে। তারা এখন রাষ্ট্র ক্ষমতায়, তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনারও সংখ্যাগরিষ্ঠতা আছে, এবং এই বিলের উপর যেটা বললাম 70-এর ধারা যেহেতু উঠে গেছে, এখন তো স্বাধীন,
স্বাধীন মতামতের ভিত্তিতে আমাদের জন্য যেটা প্র্যাকটিক্যাল হবে সেটাই করবে। যারা রাষ্ট্র চালাবে তাদের তো অনেক কিছু তাদেরকেও ছাড় দিতে হয়। আমরা দেখেছি যে এরকম ধরেন আপনার যে বাজে সংস্কৃতি, যেমন নিজে কর মাফ করে আরেকজনকে কর দিতে বলা, তখন তো আমি কর দিতে উৎসাহিত নাও হতে পারি। যেমন ধরেন ডক্টর ইউনূস নিজেরই তো কর মাফ করলেন প্রায়। না, ওইটা তো একটা ভয়াপনা ওনার ছিল। উনি 666 কোটি টাকা, ওইটা 1043 কোটি বা সামথিং ছিল, ওইটা থেকে মামলা করে 666 কোটি টাকায় নিয়ে আসছিলেন এবং এত ব্যয়াপনা করলেন যে উনি নিজে করই দিলেন না। ওনার মধ্যে কর দেওয়ার কোনো সংস্কৃতিই নাই এই জীবনে। উনি শুধু কি এটা ওনার গ্রামীণ ব্যাংকের কর মাফ করে দিলেন 5 বছরের জন্য। 200 কোটি টাকা করে তারা বছরে কর দিত, 1000 কোটি টাকা উনি মাফ করে পাবলিক শেয়ারও কমিয়েছেন সেখানে, এবং সরকারি শেয়ারটা উনি নিয়ে নিলেন। সরকারের 25% ছিল, সেখান থেকে উনি এখন 10% করে দিলেন, সরকারি শেয়ারও আত্মসাৎ করলেন। এই লোকটা যা করে গেছে এটা আমি দীর্ঘদিন আগেও বলেছি, বর্তমান সময়ে বলছি। অনেকে আমার বলছে তুমি এত সমালোচনা করছো কেন ওনার। আমি ওনার প্রশংসা করার কোন জায়গাটা কোথায় আছে? আমি তো কোনো জায়গায় পাচ্ছি না। আমি যে ওনার প্রশংসা করব যে 18 মাস শাসন করে গেল, উনি আমাদেরকে এই জিনিসটা দিয়ে গেছে, এটার জন্য আমরা একটু ধন্য থাকি। এবং উনি যে সবচেয়ে আরেকটা জিনিস আমি বলছিলাম যে জবাবদিহিতা, তার নিজের কোনো জবাবদিহিতা নাই, সাংবাদিকদের মুখোমুখি হয় নাই 18 মাস, যেটা একটা অকল্পনীয় ব্যাপার বাংলাদেশের। প্রধান উদ্দেশ্যে নিজে কোনোদিন প্রেস কনফারেন্স করেন নাই, যেটা বাংলাদেশের সরকার প্রধানগণ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তাদেরকে কড়া কোয়েশ্চেন করা গেছে। এরশাদের মতো জেনারেলকে কোয়েশ্চেন করা গেছে, এই যে সাহেব আপনার প্রেসিডেন্ট সাহেব, আপনার কবিতা কেন প্রথম পাতায় ছাপা হয়, আপনার কোন যোগ্যতায়, আপনি কী ধরনের কবি, সেই প্রশ্ন তো উঠেছে তখন। সেই প্রশ্ন করা গিয়েছে, কিন্তু ইউনূসকে করা যায় না। সে অবতার, তার নিয়ে কোনো কথা বলা যাবে না, তার সমালোচনা করা যাবে না, এমন একটা সোসাইটি সে তৈরি করে দিয়ে গেছিল। এবং এখন যারা সমালোচনা করছে তাদেরকেও আবার সমালোচনা করছে। আরও বেহায়াপনাটা সবচেয়ে বেশি যেটা করে গেল সেটা হচ্ছে যাওয়ার কালে নেওয়া, ভিভিআইপি বানিয়ে দেওয়া নিজেকে, এবং রাষ্ট্রকে দেখেন আবার 1 বছরের জন্য এসএসএফ এনগেজ করেছে। রাষ্ট্রের এই লোকটা রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা ছাড়া আর কোনো ভালো কাজ করা যায় না। আমি যারা আজকে যে এই যে আমাদের যে হামের টিকা নিয়ে প্রশ্নটা উঠছে, এটা স্বাস্থ্য খাতে উনি এমন একজন ব্যক্তিকে স্বাস্থ্য উপদেষ্টা করলেন, যার স্বাস্থ্য কেন মানে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের কোনো কিছু সিস্টেম সম্পর্কে ওনার কোনো ধারণা আছে কিনা এটা বোঝা যায় না। এই যে টিকা বলা হচ্ছে যে আওয়ামী লীগ আমলের, আচ্ছা তাই হাতের গত 17 বছর হামের একজনকে মারা গেল না কেন? না, পত্রিকাতে রিপোর্ট এসছে আওয়ামী লীগ আমলে কত ছিল আর এখন কত ছিল। আওয়ামী লীগ যদি খারাপ হবে, শেখ হাসিনা টিকার জন্য ইন্টারন্যাশনাল পুরস্কার পাবে কি করে? আপনি এই টিকা তো বাংলাদেশ থেকে এটা এক ধরনের তারা আমরা সাবসিডাইজ ইয়েতে পাই, অনেক ফ্রিও আসে। এই 1.5 বছরে আসলে আমার মনে তদন্ত হওয়া উচিত, আপনি কি মনে করেন কিনা? না, এই যে এই 1.5 বছরের টিকা নিয়ে কি হয়েছিল, এখানে কোনো অবৈধ ব্যবসা করার কোনো কারো প্ল্যান ছিল কিনা? না, আমার মনে হয় কোনো অবৈধ ব্যবসা নেই, অদক্ষতা। এই অদক্ষতার জন্য আজকে 70-এর মতো ছেলে মারা গিয়েছে, আরও প্রায় 700 সামথিং আক্রান্ত। এই সমস্ত বিষয়ের জন্য ইউনূস একাই দায়ী। আমরা সব কিছু শেখ হাসিনার আমলের অমুকের জন্য তমুকের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে, ইউনূসের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত। আমার মনে হয় এই সরকার হয়তো করবে না, জনগণ হয়তো ওইভাবে চাইলেও এটা কার্যকর করতে পারবে না, কিন্তু একদিন না একদিন ইউনূস যদি বেঁচে থাকে তাকে আইনের মুখোমুখি হতে হবে। এটা উনি এটা এড়িয়ে যেতে পারবেন না। একটু আগে আমরা কাঠামোগত সংস্কার নিয়ে বলছিলাম রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই দীর্ঘদিন যে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে মানুষ নানানভাবে বিরক্ত হচ্ছিল, ক্ষুব্ধ হচ্ছিল, সেই জায়গাগুলো আপনি বললেন যে কিছু কিছু পরিবর্তনের আমরা ইঙ্গিত দেখছি। কিন্তু মনে কি হয় যে এখন বর্তমান সরকারের দল বিএনপি আসলে অ্যাজ এ হোল সেই পরিবর্তনের জায়গাটায় আছে? ধরেন আপনি যদি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন চান, তাহলে বাংলাদেশে ধরেন আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা যেভাবে একটা এডুকেশন সিস্টেমে এক ধরনের কিন্তু বিপ্লব এনেছে, এবং সেখানে এডুকেশনের হার এখন 97%। একটা মুসলিম কান্ট্রি আমরা যদি বলি উজবেকিস্তান, যারা আমাদের মতো অর্থনৈতিক দেশ ছিল, আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা আমাদেরকে অনেক দূর ছেড়ে মানে এগিয়ে চলে গেছে। উজবেকিস্তান আমাদেরকে এখন ভিসাও দিতে চায় না মাঝে মধ্যে। তো সেই রকম একটা দেশ, তারা তাদের এডুকেশন সিস্টেম এমন জায়গায় নিয়েছে যে অনেক দেশের ছেলেমেয়েরা সেখানে পড়তে যায় এবং এটা স্ট্যান্ডার্ডাইজেশন করেছে একমুখী শিক্ষার মধ্য দিয়ে। আপনাকে মনে হয় না যে বাংলাদেশে এখন যারা সরকার, তাদের এই কাঠামোগুলোর চিন্তা করা উচিত? এবং সেটা আমাদের এক্সিস্টিং 72-এর সংবিধান কিন্তু থেকেই অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ করা যায়, এডুকেশন চেঞ্জ করা যায়, অনেক রুলস অফ বিজনেস অনেক ক্ষেত্রে পরিবর্তন আনা যায়। গভর্নমেন্টকে মনে হয় যে অ্যাডহক বেসিসে না গিয়ে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বিএনপি কি সেই জায়গায় যাচ্ছে, বা না গেলে
ভবিষ্যতে কি আবার ওই যে আপনি ডিস্ট্রিক্টের কথা বললেন কিংবা এই যে সুযোগ সন্ধানী গোষ্ঠী 71-এর পরাজিত শক্তি তারা কি সুযোগ নিতে পারে না? পারে। আপনি এত দীর্ঘ আলোচনা না গিয়ে আমরা বলি যে এই যে শেখ হাসিনার সরকার যে ক্ষতিটা করে গেছে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি সিস্টেম চেঞ্জ করে বা অন্যান্য ইউনিভার্সিটিতে, এবং এই মানে নানা ধরনের শিক্ষাকে স্বীকৃতি দিয়ে এইটারই সাফার করবে আগামী দিনে। এর মেধাশূন্যতায় তৈরি হচ্ছে অলরেডি, এবং বাংলাদেশের যে শিক্ষার ব্যবস্থা এখন যে পর্যায়ে নেমেছে এবং শিক্ষকদের প্রতি যে অবহেলা এবং শিক্ষকদের প্রতি অবজ্ঞা অশ্রদ্ধা যে সংস্কৃতি জুলাই থেকে শুরু হয়েছে, তাতে করে এডুকেশন সিস্টেম কোথায় যাবে আমি জানি না। আমাদের যে মন্ত্রীকে দিয়েছে তার একটা অবদান ছিল নকল প্রতিরোধ করার ক্ষেত্রে, কিন্তু উনি মনে হয় পরীক্ষার উপর এত বেশি জোর দিচ্ছেন, আবার পরীক্ষা ভীতি তৈরি হয়ে যাবে ইয়েদের, সেটা তৈরি হয়েছিল। এবং এই কয়দিন ধরে আমি যতদিন ওনার কথা শুনলাম, প্রত্যেক দিন শুধু পরীক্ষা 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 করতেছে। ভাই, পরীক্ষার সিস্টেমে উঠে গেছে বহু দেশে, অনেক দেশে নাই। আবার ক্লাস 5-এর একটা স্টুডেন্টের মধ্যে আবার এই পরীক্ষা চাপায় দেওয়া, এবং ওইটাকে কেন্দ্র করে আমি আপনাকে এইটুকু বলি, না পরীক্ষা থাক, কিন্তু উনি পরীক্ষা 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 এমন বেশি ক্যাম্পেইন করছে, ছেলেরা পরীক্ষা ভীতি তৈরি হয়ে যাবে। সো আমরা কি করে শিক্ষা দিতে পারবো সেটা হচ্ছে বিষয়, এবং নকল ছাড়াই শিক্ষা কিভাবে হবে, নকল ছাড়া কিভাবে পাশ করবে সেটাও আমরা দেখবো। আমরা কিন্তু একটা দেখেছি যে পরীক্ষা কেন্দ্র করে ধরেন ক্লাস 5-এ যে পিএসসি পরীক্ষা কিংবা জেএসসি দেখা যাচ্ছে, এবং কিন্ডার গার্ডেনে ভর্তি সব মিলে এই পরীক্ষা থেকে শুরু করে কিন্তু এক ধরনের ইয়েও তৈরি হয়, সেটা কি আপনার কোচিং বাণিজ্য তৈরি হয়। এবং এই কোচিং বাণিজ্যের সঙ্গে কিন্তু আবার জামাতের একটা অংশ খুব সক্রিয়ভাবে জড়িত, এবং ওখান থেকেই কিন্তু এক ধরনের এই মোটিভেশনটাও হয়। ফলে আপনি এই যত পরীক্ষা ভিত্তি তৈরি করুন তত কোচিং বাণিজ্য সম্প্রসারিত হবে। এটা কিন্তু আসলে কোচিং বাণিজ্যটা কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে অনেকটা রিডিউস হয়েছিল গত বেশ কয়েক বছরে। এখন আবার এই পরীক্ষা ভিত্তি দিয়ে কিন্তু আবার সেই অ্যাজ এ হোল একটা কোচিং বাণিজ্যের দিকে নেওয়া হচ্ছে। না, আমি আপনার সাথে একমত হবো, ওই ব্যাপারে আমি দ্বিমত করি যে এটা জামাত জড়িত। তো জামাত জড়িত, আপনি জড়িত না কেন? আপনার ধরে রাখে নাই তো জামাত, এটা আপনি ব্যবসা করছেন না। জামাত জানে কোন কোন জায়গাগুলোতে যেতে হবে, কিভাবে মাথা খাইতে হবে। ওরা মাথা খাওয়ার রাজনীতিটা আগেই শিখায়, এবং এত 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 স্বাধীনতা বিরোধী প্রজন্ম তৈরি হচ্ছে কি করে, এগুলো জামাত এদেরকে স্কুলিং করছে। তো ওরা ওই রাজনীতি করছে। এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিবিদ যারা আছে তারা সেটা পারছে না। তারা এই একটা প্রজন্ম যে ডিরেলড হয়ে যাচ্ছে, তাদের সেই জায়গায় মাথা ব্যথা নাই। তো আমি মনে করি যে শিক্ষার একমুখী হওয়া উচিত, এটা নিয়ে একটু জোর দেওয়া উচিত। আপনি যেটা আগে বলছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে বা মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনীতি যারা, তারা কিন্তু আসলে এখনও ভাবছে না যে আসলে এই রাজনীতিটাকে, এই যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা প্রজন্ম তৈরি হচ্ছে কেন, সেটাকে আসলে কীভাবে ঠেকাতে হবে। বা আওয়ামী লীগ বিএনপি দুটোর মধ্যে কিন্তু আসলে আপনার এখনও পর্যন্ত যে রেসপেক্টটা নিজেদের মধ্যে থাকা উচিত সেটা গড়ে ওঠেনি। এই সংস্কৃতিকে পুঁজি করে আমরা মনে হয় যে যেহেতু আওয়ামী লীগ এখন বাংলাদেশ রাজনীতি অনুপস্থিত, কীভাবে আসবে সেটাও আমরা জানি না। আবার বিএনপিও যদি আসলে ওই সংস্কৃতির ভেতরে কোনো না কোনোভাবে একটা দাঁড়াজলের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে কি মনে হয় যে মুক্তিযুদ্ধের পক্ষের এই যে শক্তিগুলো তাদের দাঁড়ানোর মানে কতটা সম্ভাবনা থাকে? তারা ক্ষতিগ্রস্ত হবে। মুক্তিযুদ্ধের শক্তি শেষ হবে তা বলবো না, ক্ষতিগ্রস্ত হবে। কারণ হচ্ছে যে আপনি এটা ইমব্যালেন্স তৈরি করে দিয়েছেন। আপনি আওয়ামী লীগকে নিঃশেষ করার নামে, সমাজ থেকে রাজনীতি থেকে নিঃশেষ করার নামে সমাজে একটা ইমব্যালেন্স তৈরি করে দিয়েছেন। সেই ইমব্যালেন্সে কী ক্ষতি হচ্ছে? সেই ক্ষতিটা হচ্ছে আপনার সাথে সরাসরি জামাতের, বিএনপির সাথে সরাসরি জামাতের যাচ্ছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ক্ষমতা দখল না, এই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাষ্ট্র কাঠামো চেঞ্জ করা নিয়ে। জামাত আছে রাষ্ট্র কাঠামো চেঞ্জ করে ফেলার তালে, তারা এটাকে আরেকটা পাকিস্তান বানানোর তালে আছে। কিন্তু আওয়ামী লীগের সাথে বিএনপির যে দ্বন্দ্ব, সেই জায়গায় রাষ্ট্র কাঠামো চেঞ্জ করার দ্বন্দ্ব নাই, সেই জায়গায় হচ্ছে যে ক্ষমতা দখলের দ্বন্দ্ব। তো ক্ষমতা দখলে যে দ্বন্দ্বই থাকুক সেটা হচ্ছে হেলদি, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু রাষ্ট্র কাঠামো চেঞ্জ করার, সমাজ কাঠামো চেঞ্জ করার যে প্রতিযোগিতা, সমাজকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, একটা পুরোটাই চেঞ্জ করে দেওয়া, মানে মূল্যবোধগুলো চেঞ্জ করে দেওয়া, এটা তো রোধ করতে হবে। এটা রোধ করতে পারে সরকারি দল যখন রাজনীতির একটা ইনক্লুসিভ রাজনীতির দিকে যাবে। আজকে জামাত একটা বড় রাজনৈতিক শক্তি। অনেকে বলে যে জামাত আগামীতে ক্ষমতায় যাবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে জামাত ক্ষমতায় যেতে পারবে, কিন্তু ক্ষমতার একটা কিং মেকার হিসেবে তারা কাজ করতে পারে। কারণ
এদেশে আওয়ামী লীগ বিএনপির পরে তারা আছে। এখন তারা যদি এখন সংখ্যাগরিষ্ঠতার যে মূল মন্ত্র আছে সে জায়গায় তাদেরকে হয়তো দরকার হতে পারে, তারা যেদিকে যাবে হয়তো সেদিকে ভারী হতে পারে। এদিক দিয়ে তারা একটা রাজনীতির একটা ফায়দা নেওয়ার সুযোগ আছে। কিন্তু এই গত নির্বাচনে যারা যে ফুলে ফেঁপে যে এটা দেখা গেছে, তাদের শক্তিমত্তা যেটা প্রদর্শন করেছে সেটা আওয়ামী লীগের অনুপস্থিতিতে করতে পেরেছে। এখন আওয়ামী লীগ যদি থাকে তখন এই শক্তিমত্তা তাদের আর দেখা যাবে না। আপনি একটা জিনিস খেয়াল করেন, 90-এর গণ আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু এরশাদ ক্ষমতাচ্যুত হলে জেলে থেকে নির্বাচনে অংশ নিয়েছে। আপনার 96-এ তো আপনার যখন 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে কিন্তু বিএনপি একটা ব্যাঘাতের মধ্যে ছিল, তারা কিন্তু তার পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার এসে বিএনপি কিন্তু খুব ভালোভাবে নির্বাচনে অংশ নিয়েছে করেছে। কিন্তু এইবার যেটা হলো যে আপনি যারা জুলাইয়ের সময় আপনি যেটা বলেন যারা অ্যাট্রোসিটি করেছে, যারা কি করেছে তাদের বিচার হতে পারে অবশ্যই। এর সাথে উন্নতি করে তাকে জেলেই গিয়েছিল, তো সেই বিচার হতে পারে। কিন্তু সেই বিচার করতে গিয়ে আপনি একটি বড় রাজনৈতিক দলকে ইলেকশনে আসতেই দিলেন না। এটা কি এক ধরনের ফ্যাসিজম না? স্টেট ফ্যাসিজম। এবং এর মধ্যে দিয়ে কি হলো আসলে? এর মধ্যে দিয়ে হলো যেটা আগের কালচারে ছিল, যে বিএনপি ভোটে আসলো না, আমরা একটা ইলেকশন করে ফেললাম, নিজেরা সংসদে বসে দেশ চালাচ্ছি। সে একই কায়দায় এখনো হলো। এখন একটা ইনক্লুসিভ ইলেকশন না হওয়ার কারণে যেটা হচ্ছে, এই রাজনৈতিক সংকটগুলো, ভারসাম্যহীনতা তৈরি হলো। এখন নিজেরা আবার রাজপথে যাবে। হয়তো একটা পর্যায়ে তারা উপলব্ধি করবে যে হারে আওয়ামী লীগ, তাহলে তো আওয়ামী লীগ আসার সুযোগ হয়ে যায় আমরা যদি এইভাবে চলি, তখন হয়তো থামবে। কিংবা ইমিডিয়েটলি এখন সাম্প্রতিককালে যেগুলো হচ্ছে ইমিডিয়েট ইয়েতে, সেটা হচ্ছে যে জুলাইকে গিলানো, জোর করে গিলানো। এবং এই তো একটা সুযোগ। এখন এটা চিন্তা করছে না যে রাষ্ট্র কোথায় যাচ্ছে। নতুন একটা সরকার 40 দিন হয় নাই, তার বিরুদ্ধে আপনি রাজপথে যাচ্ছেন। আপনি সারা বিশ্বে ইরান যুদ্ধের কারণে আপনার তেলের যে সংকট দেখা দিল, সব কিছু মিলে রাষ্ট্রটা একটা বড় ক্রাইসিসের মধ্যে আছে। এবং ইউনুস যে অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেল, হাজার কোটি টাকা যে ঋণ করে গেল, এবং তার অপশাসনের কারণে যে আমাদের রাষ্ট্র কাঠামোর নানা কিছু ধ্বংস হয়ে গেল। এখন এগুলো তো শুধু শেখ হাসিনাকে দোষ দিয়ে লাভ নাই। শেখ হাসিনাকে দোষ দিয়ে তো আমরা দেখছি যে কি হয়েছিল। আহমেদ উদাহরণ দিলেন আপনি, শেখ হাসিনা কী করে গেছিলো আর এই কী করেছে। সো একটার পর একটা সেক্টর যখন বিপর্যয়ের মধ্যে পড়বে, এই যে জ্বালানিটাও তো পড়বে। ক্রাইসিস ম্যানেজমেন্ট তো শেখ হাসিনা ঠিক মতোই করেছিল, জ্বালানির এই ক্রাইসিস তো কখনো হয়নি। কেন হলো? আমরা কেন আমাদের রিজার্ভ ঠিক করতে পারি নাই, আমাদের কতটুকু থাকবে ঠিক করতে পারি নাই। আমাদের সবচেয়ে বড় যে বিপর্যয় হচ্ছে, রাষ্ট্র এখন অনুমতি নিতে হবে আরেক রাষ্ট্রের কাছ থেকে। তাহলে ইউনুস আমাদেরকে পরাধীন করে দিয়ে গেছে। রাশিয়া থেকে তেল কিনতে হলে আমেরিকার কাছে অনুমতি নিতে হয়। হ্যাঁ, এখন সামনে বিয়ে শাদী নিতে হয় কিনা কে জানে। এমন একটা পরিস্থিতি, এমন একটা রাষ্ট্র আমরা পেয়েছিলাম। ডক্টর ইউনুস সাহেব আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তো আমরা এগুলো চিন্তা করে আমাদের রাষ্ট্র কীভাবে সামনে যাবে সেটা চিন্তা করবে। রাজনীতিবিদরা শুধু যদি পিছনে নিতে চান, জুলাই করতে থাকেন, 71কে মুছার সংগ্রামে থাকেন, সমাজ কাঠামো পরিবর্তনের কথা, সামাজিক মূল্যবোধ নষ্ট করতে চান, তো তাহলে এই রাষ্ট্রটা আগাবে না। তো আমরা আসলে শেষের দিকে আসছি। সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাই যে আমাদেরকে অনেক হতাশা ক্ষোভের মধ্যে আশাবাদী হতে হয়। একটা জিনিস আপনি সবসময় হয়তো বাংলাদেশের রাজনীতির কিন্তু একটা অদ্ভুত চরিত্র আছে। আমরা দেখেছি যে 71-এর আগে তো পাকিস্তানি শাসন আমলে কিন্তু বাংলাদেশের মানুষ নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কিন্তু ওই সময়ে কিন্তু পাকিস্তান সরকার নানান ধরনের ধর্মীয় মৌলবাদ থেকে শুরু করে অনেক কিছুকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে দমন করতে চেয়েছে, পারে নাই। এরপরে তাদের এই যে দীর্ঘ বছরের এই পাকিস্তানি ভাবধারাকে সামনে রাখার জন্য নানান ধরনের চক্রান্ত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষই কিন্তু আবার সেই প্রবণতাকে ঠেকিয়ে দিয়েছে। আমরা কি সেখান থেকে আশাবাদী হতে পারি যে বাংলাদেশ নামক যে স্বাধীন রাষ্ট্রটি আমরা পেয়েছি, 30 লক্ষ শহীদের বিনিময়ে যে রাষ্ট্রটি আমরা পেয়েছি 71 সালে, আমরা সেই স্বাধীনতার মর্যাদা, 71-এর মর্যাদা সমুন্নত রেখে ভবিষ্যতে বাংলাদেশ এগিয়ে যাবে সব ষড়যন্ত্র চিহ্ন করে দিয়ে? দেখেন, স্বাধীনতার মূল্যবোধ যে জিনিসটা, স্বাধীনতার যে চেতনা, এটা কোনো দিন শেষ হবে না এই রাষ্ট্র থেকে। কিন্তু শুধু এটাকে দিয়েও যে রাষ্ট্র চলবে তা না। সামনের দিন হচ্ছে গণতন্ত্র, মানবিকতা, এই মূল্যবোধের যে জিনিসটা কথা বলতেছি, এবং সেটা যদি আপনার
ঠিকমতো মানে কার্যকর না হয় তখন এই রাষ্ট্র সামনে যাওয়া কঠিন। কিন্তু বঙ্গবন্ধু যিনি শুধু একজন নেতা নন, এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের একজন, শেখ মুজিবুর রহমানকে যদি আপনি ইয়ে করতে চান, ইতিহাস থেকে মুছে আপনি এক ধরনের ইতিহাস তৈরি করতে চান, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি মুছে রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে আপনি আগাতে পারবেন না। আমাদের ইতিহাসে যে ব্যক্তিগুলো আছে তাদেরকে আমরা তাদের জায়গায় রাখবো এবং মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করব। কিন্তু মুক্তিযুদ্ধই একমাত্র নিয়ামক শক্তি হয়ে যাবে না যে সামনের দিন চলার জন্য গণতন্ত্র, সাম্য এবং মানবিকতা এগুলোকেই সামনে আনতে হবে, এগুলোকেই নিয়ে যেতে হবে। শুধু ইতিহাস নির্ভর হয়ে যে আমরা থাকবো তা না, আমরা ইতিহাসের জায়গাটা ইতিহাসে রেখে ওইখানে খোঁচাখুচি না করে এই সামনের মূল্যবোধগুলোকে আমরা সামনে নিয়ে কিভাবে এগিয়ে যাব সেই চিন্তা করতে হবে। ইতিহাসের শক্তিকে আমাদের আলোকবর্তিক হিসেবে ধরে সামনের দিনে আমরা আমাদের পলিসি নির্ধারণ করবো যেন আমরা এগিয়ে যেতে পারি, কোনোভাবে পিছিয়ে যাওয়ার কোনো রকম নীতি নয়। আনিস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানালেন এবং আপনার দর্শকদের সঙ্গে পরিচিত হতে পারলাম। আশা করি ভিউজ বাংলাদেশ দর্শকরা আজকে অনেক কিছু জেনেছেন এবং কয়েকটা খোলামেলা আলোচনা থেকে ভবিষ্যতে আবার দেখা হবে এডিটোরিয়াল ডায়লগে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন আর ভিজিট করুন viewsbangladesh.com।